So, welcome to Electrical Machine 2, Lecture 3. Am I audible? শুনতে পাচ্ছ? Yes, sir. ভালো আছো তোমরা? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে। যাক, আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে পড়তেছিলাম। তো লাস্ট ক্লাসে কি পড়ছি ওটা একটু রিভিউ দেই, তাহলে মনেও থাকবে আর নতুন ক্লাসটা ধরতেও সুবিধা হবে। তো লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে ক্রসফিল্ড থিওরি, এই ক্রসফিল্ড থিওরির ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এই রোটরের রোটেটিং ফিল্ডটা এক্সপ্লেইন করছিলাম। যে আমরা যে স্ট্যাটরে যখন সাপ্লাই দিই, একটা যদি ফেজ থাকে আমার স্ট্যাটরে, ধরো একটা ফেজ এসে এরকম ঘুরে 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 গেল, তাহলে এখান থেকে তো একটা সাইনোসয়েডাল এরকম ওয়েভ তৈরি হবে। তো একটা সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে দেখা যাচ্ছে যে আলটিমেটলি এরকম রোটেটিং ফ্লাক্স পাওয়া যায় না, কিন্তু হাত দিয়ে ঘুরাই দিলে রোটর যখন আরেকটা ফ্লাক্স তৈরি করে ল্যাগিংয়ে, তখন এরকম আরেকটা ফ্লাক্স তৈরি হয়, এটা রোটর ফ্লাক্স। এই দুইটা ফ্লাক্সকে যোগ করলে আমরা দেখি যে হয়তো রোটেটিং ফ্লাক্স পাওয়া যায়। এই কথাটা এখানে বলছে, দেখো দ্য কোয়াড্রেচার পালসেটিং রোটর ফিল্ড রিয়াক্টস অ্যাগেনস্ট পালসেটিং মেইন ফিল্ড, মানে রোটর ফিল্ড আর মেইন ফিল্ড একটার সাথে একটা রিয়াক্ট করে একটা রোটেটিং ফ্লাক্স তৈরি করে। আর এই রোটেটিং ফ্লাক্সটা যখন স্কোয়াল কেজ রোটরের উপরে পড়ে, ঘুরে ঘুরে কাট করে, তখন ভোল্টেজ ইন্ডিউস হয়, কারেন্ট ফ্লো করে, সেও একটা ফ্লাক্স তৈরি করে এবং লেন্সের ল অনুযায়ী অপোজ করার জন্য সে ঘুরতে থাকে। এই কনসেপ্টটা এই যে ক্রসফিল্ড থিওরিতে মুখে মুখে বলছে, যদিও অনেক কঠিন কঠিন শব্দ, কিন্তু পড়লে দেখবা যে মানে কঠিন না আসলে বেসিক্যালি। আচ্ছা, তো একটা মোটর ডিজাইন করার জন্য কি কি লাগবে? একটা রোটেটিং ফ্লাক্স লাগবে অ্যান্ড মানে একটা লেন্সের ল যাতে অ্যাপ্লাই করে এই ধরনের একটা রোটর আমরা ভিতরে সেট করতে হবে। তো রোটেটিং ফিল্ডের জন্য আমরা কি কি করতে পারি? করতে পারি একটা এক্সট্রা উইন্ডিং দিতে পারি, যে উইন্ডিংটা ওই এক্সট্রা ফ্লাক্স তৈরি করে প্রথমেই রোটেটিং ফ্লাক্স ক্রিয়েট করে দিবে। আর আরেকটা করতে পারি ম্যানুয়ালি হাত দিয়ে ঘুরাই দিতে পারে, তাহলে রোটর ফ্লাক্সটা তৈরি হওয়া শুরু হবে, তখন একটা রোটেটিং ফ্লাক্স অটোমেটিক্যালি হবে, এবং তার মধ্যে যদি একটা স্ক্রুয়াল কেজ রোটর থাকে তাহলে সেটা ঘুরতে পারবে। দুইটা ডিফারেন্ট ওয়ে আছে। তো আমরা ডেফিনেটলি ম্যানুয়ালটা চাবো না, আমরা চাবো অটোমেটিক। আচ্ছা, নেক্সটে যাচ্ছে, নেক্সটে আসতেছে, আমরা বললাম এগুলো কিন্তু টেক্সট বই থেকে পড়তে হবে, হ্যাঁ, আমি মুখে বলে দিলাম। মেকিং ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং, একটা ইন্ডাকশন মোটরকে কীভাবে সেলফ স্টার্টিং করা যায়। তো সেলফ স্টার্টিং করার জন্য আমরা বলছি যে আসলে একটা ফ্লাক্স দিয়ে রোটেটিং ফ্লাক্স যেহেতু পাওয়া সম্ভব না, তাহলে আরেকটা ফ্লাক্স আমাদের ক্রিয়েট করতে হবে, যে ফ্লাক্সটা আগের ফ্লাক্সের থেকে লিডিং বা ল্যাগিং কন্ডিশনে থাকবে। তো এই জন্য আমরা আরেকটা উইন্ডিং দিলাম, ছোটো একটা গ্রিন উইন্ডিং দিলাম, দিয়ে একটা ক্যাপাসিটর লাগাই দিলাম, তাহলে গ্রিন উইন্ডিং থেকে একটা ফ্লাক্স আসবে, রেড উইন্ডিং থেকে একটা ফ্লাক্স আসবে। তো এই দুইটা ফ্লাক্স যাতে লিডিং ল্যাগিং থাকে, এই জন্য আসলে একটা ক্যাপাসিটর আমরা অ্যাড করে দিলাম, তাহলে ক্যাপাসিটর সহটা লিডিং থাকবে আর এটা ল্যাগিং থাকবে। তো এই যে ক্যাপাসিটর সহ যে উইন্ডিং, সেটা কারেন্টকে এস দিলে এটা লিডিং, আর মেইন উইন্ডিংয়ের যে কারেন্টটা সেটা ল্যাগিং, তাহলে দুইটা লিডিং ল্যাগিং ফ্লাক্স তৈরি হলো, মানে কারেন্ট ফ্লো করলো, তো কারেন্টের সাথে যেহেতু ফ্লাক্স প্রপোর্শনাল, তাহলে একটা লিডিং ল্যাগিং ফ্লাক্স তৈরি হলো, দুইটা ফ্লাক্সের মাঝখানে অ্যাঙ্গেল হলো আলফা। ঠিক আছে, এই গেল। তো এই যে লিডিং ল্যাগিং করলাম, সেই কনসেপ্ট দিয়ে আমরা বেসিক্যালি মোটরকে রোটেশনাল করতে পারবো, সেলফ স্টার্টিং করতে পারবো। এখন এই লিডিং ল্যাগিং করার বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, তার মধ্যে একটা হলো স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর পদ্ধতি। তো স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর পদ্ধতি কীভাবে কাজ করে, সেটাতে আমরা বেসিক্যালি ক্যাপাসিটরটা ইউজ করব না, কারণ ক্যাপাসিটরটা বেসিক্যালি ক্যাপাসিটর হলো একটা রিপ্লেসেবল আইটেম, মানে কিছুদিন পর পর নষ্ট হয়, এটাকে রিপ্লেস করতে হয়। ক্যাপাসিটর লং টাইম ধরো সার্ভাইভ করে না, এটা একটা প্রবলেম। তো এই জন্য আমরা চাচ্ছি যে যদি এমন হয় যে ক্যাপাসিটর ছাড়া তৈরি করা যায়, তাহলে আরও ভালো, দেখি আমরা পারি কিনা। তাহলে মেইন উইন্ডিংটা আমাদের ল্যাগিং থাকবে, এটা আমাদের মেইন উইন্ডিং, কারেন্টটা ল্যাগিং। মেইন উইন্ডিংয়ে যেহেতু অনেকগুলো টার্ন দিব, মানে মেইন উইন্ডিংই তো মেইনলি থাকবে স্ট্যাটরে, তো স্ট্যাটরে যদি মেইন উইন্ডিং মেজর পোর্শন, তাহলে এটার উইন্ডিং বেশি হবে, টার্নও বেশি হবে, সো মেইন উইন্ডিংয়ে ইন্ডাকটেন্স বেশি হবে। আর অক্সিলারি উইন্ডিং তো দুই একটা স্লট ফাঁকা রাখছে, ওখানে অল্প 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 করে অক্সিলারি উইন্ডিং দেবো, তাহলে উইন্ডিংটা টার্নও কম, এটা ইন্ডাকটেন্সও কম, তাহলে যেটা ইন্ডাকটেন্স বেশি সেটা বেশি ল্যাগিং, মেইন উইন্ডিংটা বেশি ল্যাগিং হয়েছে, অক্সিলারি উইন্ডিং কম ল্যাগিং হয়েছে, এই দুটার মাঝখানে একটা আলফা অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে।
কিন্তু এই আলফা অ্যাঙ্গেলটা নর্মালি দেখা যায় 35 ডিগ্রির কাছাকাছি নেওয়া যায়। দেখে বোঝা যাচ্ছে যে এটা যতই ল্যাগিং হোক এটা তো 90 ডিগ্রি হবে না, কারণ উইন্ডিংয়ের তো একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে পিওর ইন্ডাকটিভ হলে 90 ডিগ্রি ল্যাগিং সম্ভব ছিল, যেহেতু এটার সাথে রেজিস্ট্যান্সও আছে, উইন্ডিং বানাইলে তো রেজিস্ট্যান্স থাকবেই, তো এটা 90 ডিগ্রি হবে না। আরেকটা জিনিস হলো এটা যতই কম টার্ন দেয় এটা তো আর ইনফেজ হবে না, ইনফেজ হইতে হলে রেজিস্টিভ লাগবে, তার মানে এটাও একটু ল্যাগিং থাকবে। তাহলে দুইটা যদি ল্যাগিং হয় এটা কখনোই 90 ডিগ্রি যেতে পারবে না, তার থেকে কম থাকবে। তো নর্মালি দেখা যায় প্র্যাকটিক্যাল যদি মোটর ডিজাইন করি 35 ডিগ্রি অ্যারাউন্ড পাওয়া যায়, এই লিডিং ল্যাগিংটা করা যায়। এর থেকে বেশি করলে আলটিমেটলি টর্কের বেনিফিট পাওয়া যায় না। এই 35 ডিগ্রি আলফা অ্যাঙ্গেলটা, যে আলফা অ্যাঙ্গেল দেখতেছি এটা, তো আলফা অ্যাঙ্গেল কত হইলে সবচেয়ে ভালো হয় সেটা আমরা এখানে দেখছি যে সাইন আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা দেখতেছি সর্বোচ্চ পাওয়া সম্ভব। হ্যাঁ, মানে এই সাইনের ভ্যালু সর্বোচ্চ হয়, আর সাইনের ভ্যালু যদি জিরো হয় তাহলে টর্কই জিরো হয়ে যায়। মানে দুইটা যদি ইনফেজ হয়ে যায় তাহলে তো একই রকম ফ্লাক্স হয়ে যাবে, ওই একই কথা, একটা উইন্ডিং থাকা দুইটা উইন্ডিং থাকার মধ্যে তো কোনো তফাৎ নাই। আমাদের মেইন উদ্দেশ্য তো হলো লিডিং ল্যাগিং করা, তাই না? এই ধরনের একটা লিডিং ল্যাগিং থাকলে আমরা জিরো পয়েন্টগুলো অ্যাভয়েড করতে পারবো, দুইটা মানে সব ডিগ্রিতে আমরা ফ্লাক্স পাবো। তো এই ধরনের জিরো দেখলে ইকুয়েশনও বলতেছে আমাদেরকে জিরোতে আসলে কোনো টর্ক নাই, 90 ডিগ্রি হলে টর্ক ম্যাক্সিমাম সম্ভব। সো 35 ডিগ্রি থেকে আরেকটু ইমপ্রুভ করার অপশন তো আমাদের আছেই, 90 যত কাছাকাছি যেতে পারবো তত টর্ক আরও ভালো হবে। আচ্ছা, এই গেল আমাদের রেজিস্ট্যান্স ইউজ করে এই স্প্লিটিং, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স দিয়ে স্প্লিটিংয়ের যে কনসেপ্টটা। তো নর্মালি দেখা যায় স্টার্টিংয়ের সময় 6 to 8% হায়ার কারেন্ট ফ্লো করে, এই কনসেপ্টটা ইউজ করে আমরা এখানে একটা রিলে ইউজ করছি। তো যখন স্টার্টিংয়ের সময় হাই কারেন্ট ফ্লো করবে এই প্লাঞ্জারটা উপরে যাবে, অক্সিলারি উইন্ডিংকে কারেক্ট করবে, আবার যখন রানিং কন্ডিশনে কারেন্ট কমে আসবে প্লাঞ্জার নেমে যাবে নিচে এবং অক্সিলারি উইন্ডিংটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো রিলে ইউজ করে আমরা চাইলে এই অক্সিলারি উইন্ডিংটাকে স্টার্টিংয়ের সময় কানেক্ট, রানিং কন্ডিশনে ডিসকানেক্ট করতে পারি। এই কনসেপ্টটা আমরা দেখছি, এটা হলো অক্সিলারি উইন্ডিংয়ে যে একটা সুইচ লাগাইতে হয় সেই সুইচটার ওয়ার্কিং প্রিন্সিপাল যদি আমরা মানে কি বলে রিলে সুইচ ইউজ করি। আর যদি মেকানিক্যাল সেন্ট্রিফিউগাল সুইচ ইউজ করি ওটা একটা মেকানিক্যাল সুইচ, হাই স্পিডে ওটা ওপেন হবে আর লো স্পিডে এটা আবার কানেক্টেড হয়ে থাকবে। আচ্ছা, তারপরে আমরা দেখছি যে একটা মোটরকে কীভাবে বাই ডিরেকশনাল ঘোরানো যায়। অক্সিলারি উইন্ডিংটা যদি নর্মাল কানেক্ট করি তাহলে যে ডিরেকশনে ঘুরবে, আমরা যদি এই টার্মিনালটা খুলে এদিকে এই টার্মিনালটা খুলে উল্টা জায়গায় কানেক্ট করি, মানে ঘুরায় কানেক্ট করি অক্সিলারি উইন্ডিংটা, তাহলে দেখা যাচ্ছে রিভার্স দিকে কানেক্ট করবে, রোটেট করবে, তাহলে খুব ইজিলি আমরা ফরওয়ার্ড রিভার্স ঘুরাইতে পারি। এটা হলো ইন্ডাকশন মোটরের একটা অ্যাডভান্টেজ যে ফরওয়ার্ড রিভার্স দুই ডিরেকশনের মোটরটাকে রান করানো সম্ভব। সো দ্যাট ওয়াজ দ্য রিভিউ অফ আওয়ার লাস্ট ক্লাস। সো sorry, this one. একটু সময় দাও, একটু সেট আপ করে নিই। সেকশন বি, lecture final 3. Today's date is 10/11/2021. Today we'll study about capacitor start induction run motor. Capacitor start induction run motor. আচ্ছা, রিসেন্টলি আমি একটু অবজার্ভ করতেছি তোমাদের অনেকেই খুব লেটে জয়েন করতেছো। তোমরা যদি চিন্তা করো খালি ক্লাস লেকচার জমা দিলে আমি মনিটর করতে পারবো না যে তোমরা কখন লেটে জমা দিচ্ছ, জয়েন করতেছো, কখন আর্লি জয়েন করতেছো। ইউ ক্যান সি দ্যাট আফটার এভরি ক্লাস টিমস অটোমেটিক্যালি একটা রিপোর্ট জেনারেট করে দেয়, কে কখন জয়েন করছো, কে কখন লিভ করছো, সেই রেকর্ড অটোমেটিক্যালি তোমাদের সেকশনে গেলে তোমরা নিজেরা ওপেন করে দেখতে পারবা, ক্লাসের পরপরই থাকে। তো এই যে লেটে জয়েন করতেছো এটা কিন্তু রেকর্ডেড থাকতেছে। এই যে আজকে 29 জন আছো, ক্লাস শেষ হওয়ার সময় দেখা যাবে এটা 34-35-এ যে থাকবে।
তো 5 মিনিট জয়েন করে বসে থাকলে সেটা কিন্তু তোমার রেকর্ডেড থাকতেছে। আচ্ছা, ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর, এই যে মোটরটা আছে, এই মোটরের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে এখানে একটা স্পেশাল শব্দ আছে যে এই ক্যাপাসিটর স্টার্ট আর ইন্ডাকশন রান। তার মানে এই নামটা দেখেই বোঝা যাচ্ছে স্টার্টিংয়ের সময় ক্যাপাসিটরটা থাকবে আর রানিংয়ের সময় শুধু ইন্ডাকশন মেথডে রান করবে, মানে অক্সিলারি উইন্ডিংটা ওপেন হয়ে যাবে, এটা কিন্তু নাম থেকেই বোঝা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, in this motor phase difference between কার মাঝে ফেজ ডিফারেন্স তৈরি করা লাগবে, আইএম আর আই এর মাঝখানে, আইএম অ্যান্ড আইএস, মানে স্টার্টিং উইন্ডিং এর কারেন্ট আর মেইন উইন্ডিং এর কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স তৈরি করা লাগবে। is produced by connecting a capacitor in series কোন উইন্ডিং এর সাথে, with auxiliary winding by starting winding আর কখন আমরা খুলে দিব এটা, when the motor যখন স্যার রান করবে, হ্যাঁ reaches 75%, এক্সাক্ট একটা মানে আইডিয়া আছে। 75%-এ ফুল স্পিড যদি 1000 আরপিএম হয়, অ্যাজ অ্যান এক্সাম্পল, 1000 আরপিএম হলো ফুল স্পিড, যখন মানে একদম মোটরটা রানিং কন্ডিশনে যায়, তাহলে 750 আরপিএম যখন রিচ করে যাবে তখনই আমরা অক্সিলারি উইন্ডিংটা খুলে দিব। ঠিক আছে, 75%-এ এসে আমরা খুলে দিব, কারণ আমাকে তো একটা ডিসিশন নিতে হবে কখন খুলবো। তাহলে when the motor reaches 75% of full load speed, ক্যাপাসিটরই থাকবে না খুলে দিব তো, তাহলে when the motor reaches 75% of full load speed we may open starting winding। ঠিক আছে, at that point we may open the starting winding। তাহলে আমরা রিলেটা এমনভাবে সেট করব যাতে 75% স্পিড হওয়ার পরে অটোমেটিক্যালি রিলেটা যাতে ওপেন হয়ে যায়, মানে অক্সিলারি উইন্ডিংটা খুলে যায়। আবার 75 স্পিডের নিচে আসলে আবার অক্সিলারি উইন্ডিংটা কানেক্টেড হয়ে যাবে। $80 compared to 35° for split phase induction motor। তাহলে স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা দেখা যায় 35° করতে পারি, আর এখানে আমরা দেখা যায় ইউজুয়ালি 80° করি। ঠিক আছে, স্প্লিটিংটা। তাহলে কোনটাতে টর্ক বেশি পাবো, ক্যাপাসিটর স্টার্টে নাকি স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরে, কোনটায়? ক্যাপাসিটর স্টার্টে স্যার। ক্যাপাসিটর স্টার্টে, ক্যাপাসিটর স্যার। হ্যাঁ ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর যেটা, সেটাতে আমরা দেখা যাচ্ছে আমরা স্প্লিটিং বেশি করতে পারতেছি। তাহলে এই মোটরটার একটু ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি, ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে, এই যে সাপ্লাই থেকে প্রথমে আমরা মেইন উইন্ডিংয়ে সাপ্লাই দিব, তাই না? এই যে মেইন উইন্ডিংয়ে সাপ্লাই দিলাম, প্রথমে মনে রাখা লাগবে এইটা কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিট, অরিজিনালি মোটর কিন্তু এইরকম, কখনো এইভাবে চিন্তা করো না। এই যে আমাদের একটা ফেজ আনলাম, স্লট 1-এ দিলাম,
তারপর ধরো 5 এ দিলাম, 7 মানে 9 এ দিলাম, বা এরকম ঘুরে 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 লজিক অনুযায়ী যে স্লটে বসবো এভাবে ঘুরাতে 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 এভাবে ঘুরে ঘুরে এখান থেকে নিয়ে আসবো। ঠিক আছে, এটা আমাদের মেইন উইন্ডিং। এরপর আমরা যেটা করব যে একটা অক্সিলারি উইন্ডিং বসাবো। অক্সিলারি উইন্ডিংটা কি কম স্লটে বসবে, তাহলে এখানে 2-4টা স্লট আমরা ফাঁকা রেখে গেছি অক্সিলারি উইন্ডিং এর জন্য। হ্যাঁ ঠিক আছে, এখান দিয়ে এসে এই তাহলে অক্সিলারি উইন্ডিং আর মেইন উইন্ডিং, তো মেইন উইন্ডিং এর মেইন ফেজ আর ফেজ কানেক্ট করে দিব, আর অক্সিলারি উইন্ডিং এর সাথে একটা ক্যাপাসিটর কানেক্ট করে এই ক্যাপাসিটর সহ উম, এই পয়েন্টটা কানেক্ট করব। এটা হলো ধরো ফেজ, এটা হলো আমার নিউট্রাল, বা এটাকে ফেজ বলি তাহলে ইজি হবে, যে কোনোটা দিলেই হবে। এটাকে নিউট্রাল বললাম। তাহলে একটা ফেজ থেকে এসে উইন্ডিং হয়ে চলে গেল, আর সেকেন্ডটা ফেজ থেকে এসে ক্যাপাসিটর হয়ে উইন্ডিং হয়ে চলে গেল। দুইটা প্যারালাল, এই দুইটা কি প্যারালাল না? দেখো তো ফেজ নিউট্রাল পয়েন্টের সাথে কি এই রেডটা আর গ্রিনটা দুইটাই প্যারালাল না? ইয়েস স্যার। জি স্যার, প্যারালাল। আচ্ছা, তাহলে এই সাপ্লাইয়ের সাথে মেইন উইন্ডিংটা দিলাম রেডটা, আর সাথে কি গ্রিনটা হলো তোমার এই ক্যাপাসিটর সহ অক্সিলারি উইন্ডিং বা স্টার্টিং উইন্ডিং যেটা, সেটা টার্ন সংখ্যা কম অক্সিলারি উইন্ডিংয়ে, তাহলে কমই দেখাইলাম এই। ঠিক আছে, এর মাঝখানে কি এই রোটরটা থাকে, এই স্টার্টারের মাঝখানেই তো রোটরটা থাকে, জাস্ট সিম্বলিক্যালি আমরা মাঝখানে রোটর দিলাম যাতে দেখতে বোঝা যায় যে এটা একটা মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। এটার কোনো কাজ নাই এমনিতেই। এই গেল। তাহলে ক্যাপাসিটর সহজে উইন্ডিংটা, এটাতে আমরা বলবো স্টার্টিং উইন্ডিং, তাহলে এটার কারেন্ট হবে আইএস, আর এটা আমাদের মেইন উইন্ডিং, এটার কারেন্ট হবে আইএম। টোটাল কারেন্ট কি হবে? আই ইকুয়াল টু আইএম প্লাস আইএস। দুইটা কারেন্ট এখানে এসে স্প্লিট হয়ে আইএস চলে গেছে এদিকে, আইএম চলে গেছে এদিকে, যেহেতু প্যারালাল সার্কিট। আর এখানে যে ভোল্টেজটা, এই যে পি ফেজ আর নিউট্রালের মধ্যে একটা ভোল্টেজ আছে না, 220 ভোল্টের সাপ্লাই আমাদের বাসায়, এটাই হলো আমার সিঙ্গেল ফেজ সাপ্লাই, এটাকে আমরা বললাম ভি ভোল্টেজ। আচ্ছা, এবার যদি আমি আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট তো হয়ে গেল, তাহলে এখন আমি ভি কে রেফারেন্স ধরি। এই ভি আমাদের সাপ্লাই ভোল্টেজ, ভি সাপ্লাই ভোল্টেজ থেকে এই কারেন্টটা যে আসবে এটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কি লিডিং হবে না ল্যাগিং হবে বলো তো? মেইন উইন্ডিং এর কারেন্ট স্যার ল্যাগিং হবে। ল্যাগিং হবে। কেমন ল্যাগিং, মানে বেশি ল্যাগিং নাকি কম ল্যাগিং? এটা তো অনেক বেশি টার্ন দিছি আমরা, ল্যাগিং স্যার কি কম। স্যার বেশি ল্যাগিং, বেশি ল্যাগিং, কারণ এটা তো বেশি ইন্ডাকটিভ। বেশি এটা বেশি টার্ন আসছে স্যার। হ্যাঁ বেশি টার্ন আসছে, তাহলে এটা বেশি ল্যাগ করবে, তাহলে এটা আমি বললাম এটা আইএম, বেশি ল্যাগ করলো। আর স্টার্টিং উইন্ডিং এর কারেন্টটাকে বললাম আইএস, এটা আমাদের কম ল্যাগ করবে, কারণ এটা তো আমাদের উইন্ডিংই কম দিছি, তাহলে আইএসটা হলো এই। তো এখন আইএস এর সাথে কি ক্যাপাসিটর দিছি না? ক্যাপাসিটর দিলে এই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি বড় হয়, তাহলে আমরা ইম্পিডেন্স ক্যালকুলেট করি কেমনে? এক্সএল মাইনাস এক্সসি। এখন সি যদি ক্যাপাসিটর যদি বড় দেয়, তাহলে এক্সসি বড় হবে না এক্সএল এর তুলনায়? জি Yes, sir. বড় তার হয়ে মানে যাবে। কি এটা কি ক্যাপাসিটিভ হবে না এই ব্রাঞ্চটা? Yes, sir. জি স্যার, ওটা পুরোটা ক্যাপাসিটি হয়ে যাবে। ক্যাপাসিটিভ হয়ে যাবে। ক্যাপাসিটিভ হলে কারেন্ট কি হবে? লিডিং না ল্যাগিং? লিডিং করবে স্যার। লিডিং হবে। আচ্ছা, ভেরি গুড। তাহলে লিডিং হলে এটাকে আমরা লিডিং আঁকি, এই আমরা আঁকলাম এই কারেন্টটা লিডিং, এটা হলো আইএস। ঠিক আছে, এই গেল। তাহলে এখন আমাদের কম্বাইন্ড কারেন্ট কত হবে? আই এর ভ্যালু বের করতে চাইলে আইএম প্লাস আইএসসি, তো আমাদের আই, এটা ভেক্টরিক্যালি সাম করতে হবে। ভেক্টর সাম করতে গেলে আমাদের সামান্তরিক আঁকতে হয়, আমরা জানি। তাহলে সামান্তরিক আঁকি, এই বাহু সমান, এই বাহু সমান এবং প্যারালাল আঁকলাম, সামান্তরিক আঁকলাম। আঁকার ফলে এই যে কর্ণটা যেটা থাকবে এটা আমাদের লব্ধি, resultant of that two vector. So when we added up those two vector, we get the resultant, and that is our total current I. Total current I is the I. sum of main current and the starting current. So IM we got plus our IS. IM plus IS. Very good. তো এই যে এখানে যে অ্যাঙ্গেলটা, এই যে IM আর IS এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার নাম কি বলো তো? এটাকে কি? Alpha, sir. আলফা। আলফা। তাহলে এই দেখো, এখন যদি আমি আঁকি যে আইএম কি ল্যাগ, তাহলে আইএম কে ল্যাগিং করে আঁকলাম। এটা আমাদের ভোল্টেজ, ধরো এটা আমাদের ভি, ভোল্টেজ থেকে আইএম কি ল্যাগিং, আর ভোল্টেজ থেকে আইএস কি লিডিং, Leading, sir. লিডিং না? তাহলে এই ভোল্টেজ থেকে আইএস লিডিং হবে, এই হলো আমাদের আইএস, এটাকে আমরা বললাম আইএস। তাহলে ভোল্টেজের সাপেক্ষে আইএম ল্যাগিং, ভোল্টেজের সাপেক্ষে আইএস লিডিং, বোঝা যাচ্ছে কি? Yes, sir. এদিকে হলো আমাদের টাইম। তাহলে এই আলফা অ্যাঙ্গেলটা কত কার মাঝখানে হবে? এর আইএম আর আইএস এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলতেছি আলফা। ঠিক আছে, Yes, এটাকে আরেকটু কম করে আঁকি, এটা বেশি আঁকা হয়ে গেছে।
এটা আমাদের আইএম, এটা আইএস। এই এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা আলফা বলতেছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এই পার্টটুকু স্যার আরেকটু রিপিট করবেন স্যার। আচ্ছা আবার বলতেছি, দেখো যে আমাদের যে সাপ্লাই ভোল্টেজের তুলনায় যে মেইন যে উইন্ডিং তার কারেন্ট কি ল্যাগিং হবে, যেহেতু এটা ইন্ডাকটিভ। মেইন উইন্ডিংটা তো কমপ্লিটলি ইন্ডাকটিভ, তাই না? এখানে কোনো আর কিছু নাই। তো মেইনলি ইন্ডাকটিভ হলে যদি পিওর ইন্ডাকটিভ হইতো কত ডিগ্রি ল্যাগ করতো? 90 ডিগ্রি। যেহেতু পিওর ইন্ডাকটিভ না, এর সাথে কি রেজিস্ট্যান্সও আছে। একটা কন্ডাক্টর থাকলে তো ডেফিনেটলি তার কিছু হলেও রেজিস্ট্যান্স থাকবে, যতই পিওর কন্ডাক্টর হোক তারপরেও রেজিস্ট্যান্স থাকবে। তার মানে 90 ডিগ্রি একটু হলেও কম হবে। আমরা তাই আঁকছি, দেখো এই যে ভোল্টেজের তুলনায় কারেন্ট ল্যাগ করছে, বাট 90 ডিগ্রি আঁকি নাই, একটু কম আঁকছি। 90 ডিগ্রি হলে তো এই বরাবর হইতো, তাই না? এই বরাবর হইতো 90 ডিগ্রি হলে, ঠিক কিনা? Yes, ঠিক sir. আছে, মেইন উইন্ডিং এর কারেন্ট বুঝতে পারছো? এটা ভোল্টেজের তুলনায় ল্যাগ করলো। এখন দেখো এই মেইন উইন্ডিং তো ল্যাগ করলো, এই অক্সিলারি উইন্ডিং যেটা আছে সেটা কারেন্ট কি? সেটা কারেন্টের ক্ষেত্রে আমরা দেখতেছি আগে বুঝতে পারতেছি না লিডিং না ল্যাগিং হবে, কারণ এখানে ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টরও আছে। তো ক্যাপাসিটর থাকলে লিডিং হয়, ইন্ডাক্টর থাকলে ল্যাগিং হয়। এখন আমরা কোনটা ধরবো, লিডিং না ল্যাগিং? তো এই জন্য আমি বললাম ক্যাপাসিটরটা এমনভাবে নিছি আমি যাতে এক্সির ভ্যালু বড় হয়। এক্সির ভ্যালু বড় হলে কি হবে? এই এক্সএল মাইনাস এক্সি, এইভাবেই তো আমরা ইম্পিডেন্স বের করি, যে এক্সএল মাইনাস এক্সি বের করি না, ক্যাপাসিটিভ আর প্লাস। হ্যাঁ, তাহলে এক্সি যদি বড় হয় তাহলে এই ব্রাঞ্চটা ক্যাপাসিটিভ হবে। ক্যাপাসিটিভ হলে আইএস কি হবে? ক্যাপাসিটিভ ব্রাঞ্চের কারেন্ট কি হয় ভোল্টেজের Leading, তুলনায়? sir. লিডিং। Leading. তাহলে ভোল্টেজের থেকে এই ক্যাপাসিটিভ ব্রাঞ্চের কারেন্টটাকে আমরা লিডিং দিলাম, এই যে আইএস। তাহলে এটা হলো এই কারেন্টটা। তাহলে এই কারেন্ট দুইটাই আঁকলাম, এটা আইএস আর আইএম। এরপরে আমি বলতেছি আইএম প্লাস আইএস করলে তো আমরা আই পাওয়ার কথা। আইএম আর আইএস কিভাবে করব? আমরা একটা সামান্তরিক আঁকলেই এই লব্ধিটাই আমাদের টোটাল কারেন্টটা রিপ্রেজেন্ট করবে। দ্যাট ইজ আওয়ার আই। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এই আই আর ভির মাঝখানে যে অ্যাঙ্গেল, এটাকে কি বলে? কি অ্যাঙ্গেল? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এটাকে আমরা সাই দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো পাওয়ার ফ্যাক্টর ভালো হয় কখন? যখন 1 এর কাছাকাছি হয়, তাই না? 1 এর কাছাকাছি হলে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর সবচেয়ে ভালো। তাহলে এই অ্যাঙ্গেলটা কজ কজ সাই, এটাই তো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর, তাই না? কজ ফাই তো পাওয়ার ফ্যাক্টর। তো এইটা আমরা কত চাই স্ট্যান্ডার্ড? ভালো 90 1 1 হলে সবচেয়ে 1, ভালো, sir. তাই না? Yes, sir. স্যার 1 হলে আমরা চাই পাওয়ার যে ফ্যাক্টর সবচেয়ে স্যার। বেশি। স্যার হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর 1 হলে ভালো। তো 1 হওয়ার জন্য সাই কত হইতে হবে? 90 degree. No, sir. সাই নিড টু বি cos 0 equal to 1, 0 হইতে হবে না? Yes, 0 sir. ডিগ্রি 0, sir. স্যার। সাই স্যার 0 0 ডিগ্রি। তাহলে দেখো আই যত আমরা লিডিং করতে থাকবো এই কারেন্টটাকে রেজাল্টেন্ট কি উপরে উঠতে থাকবে না? আইকে যত লিডিং করতে পারবো আই, এই টোটাল আই কি উপরে উঠবে না? Yes, sir. হ্যাঁ, টোটাল আই উপরে উঠবে। তার মানে টোটাল আই উপরে উঠলে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারবো। তাহলে এই মোটরের ক্ষেত্রে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, আমরা লিডিং করে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে? চাইলে আরো ইমপ্রুভ করা সম্ভব। আচ্ছা, এই গেল আরেকটা ইস্যু। আমরা দুইটা জিনিস দেখলাম। তো একটা জিনিস হলো আমাদের আগের যে 35 ডিগ্রি ছিল তার থেকে 80 ডিগ্রিতে আমরা নিয়ে আসছি। তো টর্ক ইজ প্রপোর্শনাল টু কি? টর্ক ইজ প্রপোর্শনাল টু আইএম আইএস সাইন অফ আলফা। তাহলে এই আগে কত ছিল? সাইন 35 ডিগ্রি ছিল, আর এখন হয়েছে সাইন 80 ডিগ্রি। দেখো তো 35 আর 80 ইকুয়াল টু কত? ক্যালকুলেটর আছে কারো কাছে? সাইন 35 ইকুয়াল টু কত? 0.57 বা সামথিং হইতে পারে মনে হয়। দেখো তো। Yes, sir. Yes, sir. 0.57 স্যার। আর এটা মনে হয় 0.98 এর কাছাকাছি বা 97। 0.57 80 ডিগ্রি কত হয়? 98 বা 0.98 98। এবার দেখো তো অলমোস্ট ডাবল পাইছি না? শুধুমাত্র অ্যাঙ্গেল চেঞ্জ করেই এই টর্কের ভ্যালু কি হয়েছে? ডাবল হয়ে গেছে না? কারণ সাইনের এই যে অ্যাঙ্গেল সহ তো টর্কের ভ্যালু আসবে আমাদের। তাহলে স্প্লিটিং অ্যাঙ্গেল যদি বাড়াইতে পারি টর্ক দেখো ডাবল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কারণ টর্ক ইজ প্রপোর্শনাল টু সাইন আলফা, তাই না? টর্ক ইজ প্রপোর্শনাল টু সাইন আলফা। তাহলে শুধুমাত্র আলফা অ্যাঙ্গেল বাড়ায় আর কিছুই করিনি মোটরে। ধরো ক্যাপাসিটর অ্যাড করে আলফা অ্যাঙ্গেল বাড়াইছি, বাড়াইলেই দেখো মোটরের টর্ক আমরা অলমোস্ট ডাবল পেয়ে যাচ্ছি। By increasing alpha from 35 degree to 80 degree increases torque by 2 times.
ঠিক আছে, ডাবল টর্ক পাচ্ছি। এখন বলো 80 থেকে 90 যদি আমরা যাই 0.98 থেকে কত বাড়বে? 100 এর উপরে তো আর হবে না, না 1 হবে সর্বোচ্চ। এখন তো 98% পেয়ে গেছি, তাই না? 80তে 98% পেয়ে গেছি। তাহলে 2% বাড়াইতে যে আমাকে কত ডিগ্রি স্প্লিটিং বাড়াইতে হবে? 10 ডিগ্রি। স্প্লিটিং বাড়াইতে গেলে কি এক্সির ভ্যালু আরো বাড়াইতে হবে, তাই না? স্প্লিটিং বাড়াইতে গেলে কি এক্সির ভ্যালু আরো বড় করতে হবে, বড় করলে তো কারেন্ট স্প্লিটিং এ যাবে। তাহলে এক্সির ভ্যালু যখনই বড় করব এই উইন্ডিং এ কারেন্ট কি কমে আসবে না? কারণ জেড Yes, sir. জেড জেড এস স্টার্টিং উইন্ডিং এ ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। তাহলে এক্সি যত বড় করতে থাকবে এই উইন্ডিং এর ইম্পিডেন্স বাড়লে কারেন্ট কি হবে? আইএস ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জেড এস। কারেন্ট কমবে না? তাহলে এখন এই 2% এক্সট্রা গেইন করতে যে আমি যদি আরো বাড়াই, তাহলে এই কারেন্ট কমে যে এখানে টর্ক তো আবার কারেন্টের সাথেও প্রপোর্শনাল। তাহলে কি আমার লাভ বেশি হবে না লস হবে? Sir, Loss loss হবে। sir. লস হবে। বুঝলাম না একটু আরেকবার এই ধরো মানে কথা বলো। অলরেডি 80 ডিগ্রি দিয়ে আমরা 98% মানে 0.98 পেয়ে গেছি। সর্বোচ্চ কত হবে? 90 দিলে তো 1 হবে, তাই না? জি তাহলে স্যার আর 1 হবে। কত পার্সেন্ট বাকি আছে? 2% বাকি আছে। 10% ও 2% জি স্যার। 2% বাকি আছে। 98 আর 100 এর মধ্যে তো 2% ডিফারেন্স। তাহলে 2% গেইন করতে গেলে আমাকে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে নিতে হবে। 10 ডিগ্রি নিতে গেলে কি করতে হবে? আমাদের এক্স এর ভ্যালু আরো বড় করতে হবে, তাই না? তাহলে তো স্যার। আরো রিডিং এ যাবে। এক্স এর ভ্যালু বাড়াইলে আবার দেখো জেডএস বেড়ে যাচ্ছে না? এই উইন্ডিং এর ইম্পিডেন্স বেড়ে যাচ্ছে না? জি স্যার। তো বাড়লে আবার ভি ডিভাইডেড বাই জেডএস ইকুয়াল টু কি এই উইন্ডিং এর কারেন্ট? কারেন্ট আবার কমে যেতেছে স্যার। কারেন্ট কমে যাচ্ছে। আচ্ছা, কারেন্ট কমে গেলে দেখো টর্ক তো আবার কারেন্টের সাথেও প্রপোর্শনাল। টর্ক তো স্টার্টিং কারেন্টের সাথেও প্রপোর্শনাল, তাই না? এই উইন্ডিং এর কারেন্টের সাথে। তাহলে আমি যখন ইম্পিডেন্স বাড়ায় 2% গেইন করতে যাব, এখানে কারেন্ট কমে কি লাভ হবে? কি মনে হচ্ছে? না স্যার লস, লস। কারণ কারেন্ট কারেন্ট কমে গেলে তো আমার আবার টর্ক কমে যাবে। তো আমি এদিক দিয়ে 2% বাড়াইতে যাই, এদিক দিয়ে যদি 5% কমে যায়, তাহলে আমার তো 3% লস হবে। তো আমি দেখলাম যে মানে ক্যালকুলেট করে মোটামুটি 80 ডিগ্রির কাছাকাছি গেলে যে লাভটা হয়, এরপরে আসলে আর স্প্লিটিং অ্যাঙ্গেল বাড়ায় লাভ নেই, বাড়াইলে লস হয় বরঞ্চ। সো এই জন্য আমরা 80 ডিগ্রি সর্বোচ্চ সেট করলাম, 90 ডিগ্রিতে আমরা যাই নেই। বোঝা গেল কি ব্যাপারটা? জি স্যার। নাহলে তো একটা কোশ্চেন আসতো তোমার যে সায়েন্স স্যার 80 ডিগ্রি করছেন কেন, 90 করেন নাই কেন? 90 করলে তো আরো ভালো হইতো, এটা 1 হইতো, 1 হইলে সর্বোচ্চ পাইতাম। কিন্তু সর্বোচ্চ পাইতে গেলে আবার এদিক দিয়ে একটু লস আছে, ওইটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, এই গেল আমাদের তাহলে যে সবকিছুর হিসাব, যে আমাদের আলফা অ্যাঙ্গেল কত করলে ভালো হবে, কেন ভালো হবে, আর রেজিস্ট্যান্স স্প্লিট থেকে ক্যাপাসিটর স্প্লিটিং করলে আমাদের কি বেনিফিট সেটা। এইটুকু কি সবাই ক্লিয়ার যতটুকু আমরা বললাম? Yes, sir. Yes, sir. জি স্যার। আচ্ছা, তোমরা কিন্তু বাসায় একটু একটু পড়বা। লেকচারটা শেষ হওয়ার পরে আমি একটা সিম্পল রিকোয়েস্ট করি, একটা ছোট রিকোয়েস্ট ভালো করার জন্য। সেটা হলো আমার লেকচারটা শেষ হওয়ার পরে যদি টাইম থাকে, ধরো ইমিডিয়েটলি জন্য যদি কোনো ক্লাস না থাকে, 10 মিনিট টাইম দিবা। 10 মিনিট টাইম দিয়ে লেকচারটা একবার গো থ্রু করবা, জাস্ট একবার চোখ বুলাবা যে কি বলছিল স্যার, কি বলছিল। কোনো জায়গায় যদি মনে হয় যে তোমার পরিষ্কার লেখা নাই, ওখানে একটু বাংলায় লিখে রাখবা সাইডে, সাইড নোট লিখে রাখলে যেটা হবে যে ভাইবার সময় তোমার সুবিধা হবে যে কি বলছিলাম, কি কোশ্চেন, আর তোমার কনসেপ্টটাও ক্লিয়ার থাকবে। ধরো এই যে এই ঘটনাগুলো ডিসকাস করছি, এই যে এইসব কথাবার্তা, এগুলো কিন্তু বইয়ের কথাবার্তা না। বইতে কিন্তু এইভাবে তোমাকে এক্সপ্লেন করা নাই। বইতে শুধু বলা আছে যে 80%, কেন 80% বেটার, এগুলো কিন্তু ডিটেলস তোমাকে এভাবে অ্যানালাইসিস করা নেই। তো এই অ্যানালাইসিসগুলো যদি ভুলেই যাও, এগুলো কিন্তু আর কখনো রিকভার করতে পারবে না, কারণ এগুলো তো বইতে পাবা না। ভবিষ্যতেও পড়লে বইতে তোমাকে বলবে না, এগুলো অনেক কষ্ট করে তোমাকে পরবর্তীতে বুঝতে হবে। তো আমি যেভাবে বুঝাই দিচ্ছি, এটা আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স বলে তোমাকে বুঝাই দিতে পারছি। ওইটাকে সরাসরি যদি নিতে পারো, তুমি এক ধাপ আগায় গেলা। আমি এত বছরে যতটুকু আসছি সেটা তুমি এখনই চলে যেতে পারতেছো, সেটা অ্যাডভান্টেজ। Thank you, sir. ওয়েলকাম। 10 মিনিটস স্যার। টাইম, 10 মিনিটস টাইম দিলে দেখবা তোমার সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হবে। ক্লাস লেকচারে জাস্ট পরপর 10 মিনিটস একটু লেকচারটা দেখবা, দেখে রেখে দাও, যে ছোট ছোট সাইড নোট লিখে রেখে দাও। এরপরে দেখবা যেদিন কুইজের আগে পড়লেও তোমার অনেকটা রিকভার করতে পারবা। এই গেল। আর এই যে ক্যাপাসিটর ইউজ করতেছি, capacitor used in this type of motor is good for 3-second operation
and 20 times per hour on oblique off. আচ্ছা, প্রত্যেকবার ক্যাপাসিটর এটা এখানে যেই ক্যাপাসিটরটা আমরা ইউজ করতেছি সেই ক্যাপাসিটরটা নর্মালি 3 সেকেন্ডের জন্য কাজ করে, 3 সেকেন্ডের জন্য অপারেশন করতে পারে ভালোভাবে। আদারওয়াইজ এর বেশি অপারেশন করলে আমাদের ড্যামেজ হয় ক্যাপাসিটরটা। তো আমাদের স্টার্ট হতে 3 সেকেন্ডের বেশি সময় লাগে না, মোটর খুব দ্রুত স্টার্ট হয়, দ্যাটস ফাইন। আর ঘন্টায় 20 বারের বেশি অন অফ করা যাবে না, এই ক্যাপাসিটর তাইলে ড্যামেজ হবে। তো এই ধরনের ক্যাপাসিটর ইউজ করি। তাহলে এইখানে কম দামি ক্যাপাসিটরে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। যদি আরও দামি ক্যাপাসিটর ইউজ করো প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু প্রবলেম হয়ে আরেকটা ইস্যু দাঁড়াবে, সেটা হলো কস্ট বেড়ে যাবে। কারণ দামি ক্যাপাসিটর ইউজ করলে ডেফিনেটলি ওই কস্ট তোমাকে মোটর বিক্রি করে উঠায় নিয়ে আসা লাগবে। তো এই জন্য যে সস্তা অপারেশনের জন্য আমরা যদি 3 সেকেন্ড অপারেশন এবং 20 টাইমস পার আওয়ার ইউজ করি, এই মোটরটা এই জিনিস মাথায় রাখতে হবে। আর একটা মোটর তো নিশ্চয়ই 20 বার অন অফ করলে সেক্ষেত্রে আমাদের এটা একটা কনসার্ন, কারণ ঘন্টায় তো 20 বার অন অফ করা মানে প্রতি কত 3 মিনিটে একবার করে অন করা অফ করা। আমরা তো নর্মালি মোটর প্রতি 3 মিনিটে অন অফ করার কথা না, যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাস না হয়। আচ্ছা, Yes, sir. জি স্যার। এই গেল আমাদের বেসিক জিনিস। এরপরে আসতেছি ক্যাপাসিটর স্টার্ট রান মোটর। এখানে দেখো আমরা এই ক্যাপাসিটর স্টার্ট রান মোটর বলছি, এইখানে নামের মধ্যে দেখো ক্যাপাসিটর স্টার্ট রান দুইটা একসাথে আছে। ক্যাপাসিটর স্টার্ট রান মানে হলো স্টার্টিং এর সময় ক্যাপাসিটর থাকবে, রানিং কন্ডিশনে ক্যাপাসিটর থাকবে, মানে ক্যাপাসিটর সহজে উইন্ডিংটা ওইটাকে আমরা খুলবো না, ঠিক আছে? তো স্টার্ট রান মোটর অ্যাডভান্টেজ কি? এই মোটর প্রথমে আমরা বলি এই মোটরটা খুব সিমিলার টু ক্যাপাসিটর স্টার্ট মোটর, ঠিক আছে? স্টার্ট মোটর except the starting winding and capacitor are all connected all time, হ্যাঁ, connected permanently. তো আগের মোটরের মতোই শুধুমাত্র আমরা যে খুলে দিতাম ক্যাপাসিটরটা, সেটা আমরা খুলে দিব না। তাহলে আগের মোটরটা কেমন ছিল দেখে আসি। এখানে সরি একটা সুইচ দাও, আমরা এখানে সুইচটা দিতে ভুলে গেছি। এখানে একটা সুইচ দিয়ে রাখো, কারণ এটা তো রানিং কন্ডিশনে আমরা খুলে দিব, তাই না? সুইচ, ঠিক আছে? এটা একটু খেয়াল করো, আমি মিস করে গেছি, এখানে একটা সুইচ হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে করাই দিই, এই যে অক্সিলারি উইন্ডিংটা এটা তো রানিং কন্ডিশনে আমরা খুলে দিব, তাই না? তো কোন কোন ক্ষেত্রে করবো? এই 35 ডিগ্রি স্প্লিটিং করলে সেই ক্ষেত্রে আমরা খুলে দিচ্ছি, 80 ডিগ্রি স্প্লিটিং করলেও সেই ক্ষেত্রে আমরা খুলে দিচ্ছি। খুলে দিলে এই অক্সিলারি উইন্ডিং যখন থাকবে না, তখন থাকবে মেইন উইন্ডিং আর রোটর। তাহলে দুইজনের মধ্যে কি আর কোনো তফাৎ থাকতেছে? তখন রেজিস্ট্যান্স স্প্লিট করি আর ক্যাপাসিটর স্প্লিট করি, দুই ক্ষেত্রে কি কোনো তফাৎ থাকে না। তাহলে রানিং কন্ডিশনে কিন্তু দুইজন সেম পারফরমেন্স দিবে, শুধু স্টার্টিং এর সময় এর টর্ক বেশি থাকবে ক্যাপাসিটর দিলে, আর মানে ওর টর্ক কম থাকবে। শুধুমাত্র স্টার্টিং এর সময় কিন্তু এই চেঞ্জটা আসতেছে, রানিং কন্ডিশনে কিন্তু কোনো চেঞ্জ নেই, দুইজন সিমিলার হয়ে যাচ্ছে, যেহেতু অক্সিলারি উইন্ডিং আমরা খুলেই দিচ্ছি। এই যে কম্প্যারিজনটা, এটা কিন্তু স্টার্টিং এর সময়ের কম্প্যারিজন। আর এখন যে মোটরটা আসতেছে এই মোটরটায় আমরা এই উইন্ডিংটা পার্মানেন্টলি রেখে দিব। তাহলে এখানে আর কোনো সুইচ থাকবে না। সুইচ না থাকলে মোটরটা কেমন দেখা যাবে? এই আমাদের সাপ্লাই থেকে যাবে মেইন উইন্ডিং এ, আগের মতোই আমরা জাস্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতেছি। মোটরটা দেখতে কিন্তু ওই যে এইরকম, এটা মাথায় রাখবা সব সময়, ঠিক আছে? এটা আমাদের মেইন উইন্ডিং আর অক্সিলারি উইন্ডিং আমাদের এই চিপায় বসায় এটা আরেকটা উইন্ডিং আনবো, দুইটা উইন্ডিং থাকবে। তাহলে এখানে একটা ক্যাপাসিটর থাকবে এই উইন্ডিং এর সাথে, এই গেল উইন্ডিং, এভাবে কানেক্টেড থাকবে, কিন্তু এটা আর খুলবো না।
যেহেতু খুলবো না এখানে আর কোনো সুইচের কোনো ব্যাপার স্যাপার নাই। এটা হলো আমাদের মেইন আর এটা আমাদের স্টার্টিং আইএস। এটা কেন খুলবো না মানে এটার কি হ্যাঁ, কেন খুলবো না এটা একটা গুড কোয়েশ্চেন, ওইটার অ্যান্সারে আসতেছি যে কেন খুলবো না। কারণ আগে খুলে দিছে, এখন খুলবো না কেন? আচ্ছা, এখন বলো যে আমরা এই যে 3 ফেজ একটা সিস্টেম দেখছিলাম মিডে, তাহলে সেক্ষেত্রে আমরা এই T1 টাইম T2 টাইমে যোগ করছি, আমরা রেজাল্টেন্ট কেমন পাইছিলাম? এদিকে পাইছি প্রথমে 1.5 m, তারপরে বা যোগ করে T2 টাইমে এদিকে পাইছি 1.5 m, তাই না? তো আমরা দেখছি সবসময় একটা কনস্ট্যান্ট ম্যাগনিটিউড থাকে, তার মানে ধরো এদিকে তোমাদের থিটা, তাই না? থিটা অনুযায়ী যাচ্ছে 0 ডিগ্রি 90 ডিগ্রি এভাবে, যেই থিটাতেই যাও দেখা যাচ্ছে 1.5, তাহলে এদিকে 1.5, এদিকে 1.5, এদিকে 1.5, এদিকে 1.5 বা ইন্টারমিডিয়েটের যে কোনো পয়েন্ট ধরলো আমাদের 1.5, তাহলে প্যাটার্নটা কি রকম? সার্কুলার না? ফ্লাক্সের প্যাটার্ন, ফ্লাক্স রোটেট করতেছে, জি স্যার এদিক থেকে এদিকে যাচ্ছে, রোটেট করতেছে, কিন্তু রোটেশনটা কি একদম ইউনিফর্ম? কোনো জায়গায় কি কম বেশি আছে? নো স্যার। না থাকার কারণে এই মোটরের যে ফ্লাক্সটা, এই যে স্ট্যাটরের যে ফ্লাক্সটা, সেটা খুব স্মুথ একটা ফ্লাক্স, মানে সব জায়গায় সেম ম্যাগনিটিউড। তাহলে রোটরটা কি সেম স্পিডে ঘুরবে না? টর্ক যা পাবে সব জায়গায় তো সমান টর্ক থাকবে, তাহলে এটা কি ভাইব্রেশন হবে? No, sir. নো স্যার। কিন্তু এখান থেকে একটা সরাই দিত, এখান থেকে ধরো একটা সরাই দিলাম, সরাই দিলে কি হবে? এই তিনটার থেকে একটা সরাই দিলে কি এরকম যোগ করলে এরকম স্মুথ আসবে? না স্যার আসবে না। হ্যাঁ, দুইটা থাকলে কেমন হইতে পারে? এইরকম দুইটা থাকলে আমরা যোগ করে দেখছি যে এইরকম একটা ওভাল শেপ আসবে যোগ করলে ফেজে দেখো। চলবে আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে এইদিকে ফ্লাক্স বেশি, আবার এইদিকে কম, তার মানে এই বরাবর যখন থাকতেছে ফ্লাক্স বাড়তেছে, আবার এইদিকে আসলে ফ্লাক্স কমতেছে, আবার এখানে আসলে ফ্লাক্স বাড়তেছে, আবার এখানে আসলে কমতেছে, আবার বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, তাহলে এই রোটরটা মাঝখানে এটা কি সেম স্পিডে ঘুরবে? মানে কি একটু টর্ক কি সেম থাকবে? একটু বাড়বে কমবে না? ইয়েস স্যার। এক সাইকেলে কয়বার হবে এই ঘটনা? ধরো এখানে ফ্লাক্স কম, আবার এখানে ফ্লাক্স বেশি, এখানে ফ্লাক্স কম, আবার এখানে ফ্লাক্স বেশি, এখানে ফ্লাক্স কম, তাহলে এই বেশি থেকে কম, বেশি থেকে কম, মানে এখানে একবার ভাইব্রেশন চেঞ্জ, আবার এখানে একবার চেঞ্জ, পরের সাইকেলে আবার বেশি থেকে কম, বেশি থেকে কম, বেশি থেকে কম, বেশি থেকে কম, মানে এই বেশি থেকে এই দেখো কম, আবার এই বেশি থেকে আবার কম, তাহলে এক সাইকেল কমপ্লিট হইতে কি দুইবার করে ভাইব্রেশন হবে না? Yes, টর্ক sir. একটু চেঞ্জ হবে, দুইবার চেঞ্জ স্যার। হবে, দুইবার চেঞ্জ হলে একটা জিনিসে যদি তুমি সেম স্পিড মানে সেম ফোর্স দিয়ে না ঘুরাও তাহলে তো ভাইব্রেশন করতে থাকবে। তাহলে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যদি 50 হার্টজে রান করাও কতবার ভাইব্রেশন হবে বলো তো? 50 হার্টজে হইলে সাইকেল পার সেকেন্ড, 50 সাইকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 50টা সাইকেল হয়, এক সাইকেলে দুইবার করে ভাইব্রেশন হয়, তাহলে কতবার ভাইব্রেশন হবে সেকেন্ডে? স্যার 100 বার। 100 বার, তাহলে 100 হার্টজে ভাইব্রেট করবে। বুঝতে পারছো? এটা হলো 3 ফেজের, আর এটা হলো আমাদের সিঙ্গেল ফেজ উইথ অক্সিলারি উইন্ডিং। সিঙ্গেল ফেজ উইথ অক্সিলারি উইন্ডিং হলে আমরা দেখতেছি ভাইব্রেশনটা অনেক বেশি, 100 টাইমস ভাইব্রেট করতেছে। এই জন্য পানির মোটর দেখো খুব গ গ গ গ শব্দ করে, কিন্তু বড় ইন্ডাস্ট্রিতে গেলে বড় মোটরও এত শব্দ করে না যত পানির মোটর যত শব্দ করে, তাই না? 3 তলার উপর থেকে বোঝা যায় যে পানি ছাড়ছে, 4 তলার উপর থেকে বোঝা যাচ্ছে পানির মোটর ছাড়া হয়েছে, তাই না? ভালো ভাইব্রেট করে। তো এই যে এই একটা ইন্ডাস্ট্রিতে গেলেও এত শব্দ পাবা না যে মোটর ঘোরার শব্দ, মোটর খুব স্মুথলি ঘুরে, ইঞ্জিনের শব্দ পাবা, কিন্তু মোটর দেখবা যে করে একটা শব্দ হচ্ছে খুব স্মুথলি, বিশাল একটা ধরো কিলোওয়াট মেগাওয়াট সাইজের মোটর ঘুরলো এত শব্দ হবে না যতটা পানির মোটর শব্দ করে ডিউ টু ভাইব্রেশন। তো এখন এই ধরো আমার তো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, আমি যদি পানির মোটর আর যদি বাসার যে সিলিং ফ্যান একই রকম শব্দ করে তাহলে ঘুমাইতে পারবা সিলিং ফ্যান ছেড়ে? No, sir. নো স্যার। না স্যার তাহলে সিলিং ফ্যানের ক্ষেত্রে কি আমার যদি আমি বলি যে একটু বিল কম হবে ভাই কিন্তু পানির মোটরের মতো শব্দ করবে, তুমি রাজি হবা? No, না sir. না, ওইখানে বিল কম নিয়ে আমি কনসার্ন না, ভাই ঘুমাইতে দেন। ফ্যান ছাড়ছি তো ঘুমানোর জন্য, ফ্যান ছেড়ে তো আমি বিল কমানোর জন্য তার ফ্যান ছাড়ি নেই। আর যদি বিল কমাইতেই যেতাম ফ্যান তো ছাড়তামই না, হাত পাখা বালাইতাম, তাই না? হাত পাখা নাড়াচাড়া করে ঘুমাইতাম। তাহলে আমার ফ্যান ছাড়ার একটা উদ্দেশ্য হলো আমার কোয়াইট একটা এনভায়রনমেন্টে আমি বাতাস খাবো, আরামসে ঘুমাবো, কোনো শব্দ টব্দ নাই।
তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশনে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর তো আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে না। তো এই জন্য আমরা যেটা করবো, এই অক্সিলারি উইন্ডিংটা যদি খুলে দেই তাহলে তো রোটর আর শুধুমাত্র আমাদের মেইন ফ্লাক্স আছে। তো আমার টোটাল ফ্লাক্স কয়টা দেখো, একটা মেইন উইন্ডিং থেকে, একটা অক্সিলারি উইন্ডিং থেকে, আরেকটা কি রোটর থেকে তৈরি হচ্ছে। তো তিনটা ফ্লাক্স যদি থাকে তাহলে আরেকটু বেটার, হ্যাঁ তিনটা ফ্লাক্স থাকলে কি আরেকটু বেটার প্যাটার্ন আমরা ডিজাইন করতে পারবো না? একটু লিডিং ল্যাগিং অ্যাডজাস্ট করে একটু বেটার প্যাটার্ন কি পাওয়া সম্ভব নাকি সম্ভব না? সম্ভব স্যার। সম্ভব। তিনটা ফ্লাক্স হলে আরেকটু বেটার প্যাটার্ন আমরা তৈরি করতে পারবো। যেহেতু দুইটা ফ্লাক্স, আমার হাতে প্যারামিটার কম, তিনটা হইলে আমরা নাড়াচাড়া করে একটু ব্যবস্থা করতে পারবো। তো এই জন্য বেসিক্যালি রানিং উইন্ডিংটা আমরা খুলে দেই না, অক্সিলারি উইন্ডিংটা একটা রিজন। ঠিক আছে। আর দ্বিতীয় রিজন হলো, এই দেখো আমরা এখানে বলতেছি যে আমাদের এই অক্সিলারি উইন্ডিংটা থাকার সময়, স্টার্টিং এর সময় কারেন্টটা লিডিং এ যায়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হয়, তাই না? পাওয়ার ফ্যাক্টরটা যেহেতু এটা লিডিং এ আছে, পাওয়ার ফ্যাক্টর আরো যদি লিডিং এ নেই, পাওয়ার ফ্যাক্টর আরেকটু ভালো হবে। মানে এটা টোটাল কারেন্টটা আরো ভোল্টেজের সাথে ইন ফেজ আসতে থাকবে এবং সাই অ্যাঙ্গেল জিরোর কাছাকাছি যেতে থাকবে। ঠিক আছে, জিরোর দিকে যেতে থাকবে। তো যত জিরোর দিকে যাবে পাওয়ার ফ্যাক্টর তত ভালো হবে। তো বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে তাহলে ফ্যান কি মিনিমাম 20 কোটি ফ্যান তো আছে, তাই না? সবার জন্য একটা না থাকলেও, ধরো তোমার জন্য তো ইউনিভার্সিটিতে আছে, তোমার জন্য স্কুলে আছে, তোমার জন্য লঞ্চ ঘাটে আছে, ফেরি ঘাটে আছে, তাই না? তো কমন ফ্যানগুলো যদি কাউন্ট করি তাহলে 20 কোটি লোকের জন্য অ্যারাউন্ড 20 কোটি ফ্যান আছে বাংলাদেশে। তো 20 কোটি ফ্যান সবার যদি পাওয়ার ফ্যাক্টর খারাপ থাকে, দেশের পাওয়ার ফ্যাক্টর মানে কম্বাইন পাওয়ার ফ্যাক্টর অবস্থা কি খুব খারাপ হয়ে যাবে না? Yes, sir. জি স্যার। তো এই জন্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদের বিএসটি এর একটা নিতে হয়, যে কোনো কমার্শিয়াল প্রোডাক্টের জন্য বিএসটি অনুমোদন নিতে হয়। তো অনুমোদন নেওয়ার সময় বিএসটি একটা ভ্যালু ধরে দেয় যে এই কমার্শিয়াল প্রোডাক্টের জন্য এই সাইয়ের ভ্যালু, পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু এত নিচে যাওয়া যাবে না। যেমন ধরো বিএসটি বলে দিল পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 0.9 এর নিচে যাওয়া যাবে না, বা 0.85 এর নিচে যাওয়া যাবে না। তাহলে তখন কি তোমার অপশন আছে এই অক্সিলারি উইন্ডিংটা খুলে দেওয়া? রানিং কন্ডিশনে খুলে দিলেই তো কারেন্ট ল্যাগিং এ চলে আসবে, তাই না? মানে এই কারেন্টটা আরো লেডিং, মানে এই টোটাল কারেন্টটা মেইন উইন্ডিং এর কারেন্টই তো থাকতেছে, তখন তো আর কোনো কারেন্ট থাকতেছে না। কারেন্ট কি এই টোটাল কারেন্ট এখানে উঠছিল, এখান থেকে এখানে চলে আসবে, তাহলে সাই অ্যাঙ্গেল কি সরাসরি বেড়ে যাবে না? এই আইএস sir. যদি না থাকে তাহলে তো মেইন উইন্ডিং এর কারেন্টই তো মোটরের কারেন্ট, তাহলে এই সাই অ্যাঙ্গেল কি সাডেনলি ইনক্রিজ করবে। ইনক্রিজ করলে পাওয়ার ফ্যাক্টর তো খারাপ হয়ে যাবে। সো সিলিং ফ্যানের জন্য আমাদের এই সেকেন্ড রিজনের জন্য আমরা আসলে মানে চাইলেও ক্যাপাসিটর রিমুভ করতে পারবো না। সো বিভিন্ন রকমের লিমিটেশন থাকার কারণে আলটিমেটলি আমাকে সেকেন্ডারি উইন্ডিংটা রাখতে হচ্ছে। কেউ একজন কোয়েশ্চেন করছিল, এখন ক্লিয়ার হয়েছে কেন? সো দুইটা রিজন, একটা হলো আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, দ্বিতীয় হলো নয়েজ রিডাকশন, নয়েজ। এই দুইটা রিজনের কারণে আমি অক্সিলারি উইন্ডিংটা রাখবো। স্যার এটা তো যে কোনো ইয়ার ক্ষেত্রে, মানে ফেজের ক্ষেত্রে, ওয়ান ফেজ মানে টু ফেজ সাধারণত যেটা ধরি, যে ওয়ান ফেজে যেটা স্যার একটা অক্সিলারি উইন্ডিং আছে যেটার ক্ষেত্রে স্যার, এটার থ্রি ফেজের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই না স্যার? না, থ্রি ফেজের ক্ষেত্রে আমি পাওয়ার ফ্যাক্টর রিমাইন্ডের জন্য মোটরের মধ্যে কিছু করব না। থ্রি ফেজ মোটরগুলো কোথায় ইউজ হয়? ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, তাই না? ইন্ডাস্ট্রিতে পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য আলাদা একটা ডিভাইস আছে, ঠিক আছে? মোটর টোটর এগুলো সবগুলোতে ইন্ডিভিজুয়ালি আমরা চিন্তা করবো না, কারণ বাসায় তো তুমি পাওয়ার ফ্যাক্টর কারেকশনের কোনো ডিভাইস বসাও নেই। ইন্ডাস্ট্রিতে পুরো সব মোটরের জন্য ফাইনালি একটা পাওয়ার ফ্যাক্টর কারেকশন ডিভাইস বসাই আমরা। ওইটা পাওয়ার ফ্যাক্টর কারেক্ট করে আমাদের মানে ইয়ার সাথে পিডিবির সাথে কানেক্ট হবে। সো আমাদের ওই মোটরগুলোর যে ইন্ডিভিজুয়াল পাওয়ার ফ্যাক্টর খারাপ সেটা সে ইমপ্রুভ করে দিবে। ওইটাও আমরা দেখবো পাওয়ার ফ্যাক্টর কিভাবে ঠিক করা যায়। আমাদের মেশিনেই একটা পার্ট আছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন। আরো ডিটেলস তোমরা হায়ার কোর্সে গেলে পাবা। এখানেও আমরা সিঙ্ক্রোনাইজ মোটর যখন পড়বো তখন দেখবো যে পাওয়ার ফ্যাক্টর কিভাবে কারেক্ট করা যায়। ওকে, আচ্ছা তাহলে এটার অ্যাডভান্টেজ গুলো দেখি। Improvement of overload capacity, higher power factor. এই বইতে শুধু এটাই লেখা আছে, হায়ার পাওয়ার ফ্যাক্টর। কেন, কি কারণে, ওগুলা কিছুই লেখা নাই। আর ইমপ্রুভমেন্ট অফ ওভারলোড ক্যাপাসিটি কেন বলতেছে, ওই যে ইনিশিয়াল যে টর্কটা বেশি জেনারেট হয়েছিল, আমরা যেহেতু উইন্ডিংটা অলওয়েজ কানেক্টেড করে রাখছি, ওই এক্সট্রা টর্কটা তো আমরা সবসময় পাবো, তাহলে আমাদের ওভারলোড ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট হয়েছে। হায়ার এফিসিয়েন্সি ইনক্রিজ করা সম্ভব। আর কোয়াইট রানিং,
মোটর কোয়াইট রান করবে, মানে শব্দ কম হবে। ঠিক আছে, তাহলে দুইটা এখানে খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার আছে। এই যে একটা হলো হায়ার পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য এটা আমাদের মানে আদারওয়াইজ তুমি অনুমোদনই পাবা না সিলিং ফ্যান হিসেবে একটা মোটরকে ডিজাইন করার। আরেকটা হলো আমাদের এই কোয়াইটার রানিং। এই মোটরগুলো নর্মালি এমন জায়গায় ইউজ হয় যেখানে আমাদের শব্দ কম খুবই নেসেসারি। এই দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার। তো এই গেল আমাদের ক্যাপাসিটর স্টার্ট রান মোটর। তো ক্যাপাসিটর স্টার্ট রান মোটরের ক্ষেত্রে আমরা বলতেছি ক্যাপাসিটরটা পার্মানেন্টলি কানেক্ট করে রাখবো। এই এখন বলো যে যে মোটর ক্যাপাসিটরটা আমরা পার্মানেন্টলি কানেক্ট করে রাখলাম, এটা তো মানে স্টার্টিং এর সময়ও থাকবে, রানিং এর সময়ও থাকবে, তাই না? Yes, sir. আচ্ছা, এইবার আসি যে তুমি একটা মোটরসাইকেল চালাচ্ছ, ধরো এই তোমার মোটরসাইকেল তো মোটামুটি সবাই চালাইছো, তাই না? এই তোমার মোটরসাইকেল, হ্যাঁ ধরো। তো এই মোটরসাইকেল চালানোর সময় তোমার ধরো তোমাকে আমি একটা গিয়ার দিলাম, যে ফার্স্ট গিয়ার। কি প্রবলেম বলো তো ফার্স্ট গিয়ার থাকলে? শুধু তোমার মোটরে ফার্স্ট গিয়ার আছে, আর গিয়ারগুলো কাজ করে না। স্যার স্পিড কম উঠবে কিন্তু Speed কম এনার্জি অনেক হবে, বেশি স্যার। থাকবে। স্পিড কম উঠবে। তাহলে এই যে ধরো তুমি স্টার্টিং এর সময় ধরো তুমি 5 জন নিয়ে ধরো 3 জন নিয়ে তুমি চালাচ্ছ, ভালো কথা, ফার্স্ট গিয়ারে দিলা, সুন্দর মতো স্পিডে উঠলো, কিন্তু স্পিড কি আর বাড়তেছে? না স্যার। না স্যার, ফার্স্ট গিয়ারের অ্যাবভেই থাকবে। তাহলে তো ফার্স্ট গিয়ারে তো আর স্পিড বাড়াইতে পারতেছে না, তো লস কি? আমি এই যে এক্সট্রা টর্কটা রানিং কন্ডিশনে তো আমার আর লাগতেছে না, লাগতেছে স্টার্টিং এর সময় সে আমার ফার্স্ট গিয়ারে দিয়ে আমি টর্ক বাড়াবো, স্পিড কম থাকবে। আর যত আমার স্পিড মানে টর্ক রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে, রানিং একটা জিনিস যদি চলতে থাকে তাহলে তাকে তো আর শুধুমাত্র লসটা মেক আপ করলেই হয়। গতিশীল বস্তু চিরকাল সরল পথে সমবেগে চলতে থাকবে, এরকম একটা ল ছিল না নিউটনের? যদি বাহ্যিক বল প্রযুক্ত স্যার। না হয়। এখানে বাহ্যিক বল কি? তোমার এই যে ফ্রিকশন আর এয়ার রেজিস্ট্যান্স, এই দুটা, এয়ার রেজিস্ট্যান্স আর যে রোডের যে ফ্রিকশন, এই দুটাকে ওভারকাম করার জন্য যেটুকু ফোর্স লাগে ওইটুকুই তো লাগবে রানিং কন্ডিশনে। কিন্তু স্টার্টিং কন্ডিশনে কি লাগতেছে? তোমার স্থিতি শক্তি থেকে গতি শক্তিতে কনভার্ট করা লাগতেছে, এই জন্য তোমার বেশি এনার্জি লাগতেছে। তো রানিং কন্ডিশনে এই যে যেহেতু আমার ফোর্স রিকোয়ারমেন্ট কমে গেছে, টর্ক রিকোয়ারমেন্ট কমে গেছে, আমি করলাম কি ইঞ্জিনকে আরেকটু হায়ার গিয়ারে দিয়ে দিলাম, আরেকটু হায়ার গিয়ারে দিয়ে দিলাম। মানে তো ইঞ্জিন আগে ছিল ইঞ্জিন ধরো 100 বার ঘুরলে আমার চাকা একবার ঘুরবে, এখন দেখলাম যে আরেকটু বেটার কন্ডিশনে আসছে, আমি বললাম ইঞ্জিন 50 বার ঘুরলে চাকা একবার ঘুরবে। এরপর আরেকটু হায়ার গিয়ারে দিলাম, বললাম ইঞ্জিন 25 বার ঘুরলে চাকা একবার ঘুরবে। ঠিক আছে, আরো হায়ার গিয়ারে গেলে আমি বললাম যে হয়তো ইঞ্জিন 17.5 টাইমস ঘুরলে আমার চাকা একবার ঘুরবে। তাহলে আমি এই যে 1 নাম্বার গিয়ার, 2 নাম্বার গিয়ার, 3 নাম্বার গিয়ার, 4 নাম্বার গিয়ার এইভাবে যাচ্ছি। তো ইঞ্জিনের স্পিডটাকে আমরা মানে কনস্ট্যান্ট স্পিডে ইঞ্জিন রান করতেছি, কিন্তু চাকার রোটেশনটাকে আমরা বাড়াই দিচ্ছি। ঠিক আছে, ইঞ্জিন যখন হায়ার আরপিএম এ উঠে যাচ্ছে, আমরা আবার গিয়ার শিফট করে আমার চাকার সাথে ওইটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, যে ঠিক আছে ইঞ্জিন এত জোরে ঘোরার দরকার নেই, এখন ইঞ্জিনের মানে রোটেশনের সাথে চাকার রোটেশনের একটা কম্বিনেশন তৈরি করি। এই হলো আমার গিয়ার সিস্টেম, তাই না? তাহলে আমরা এই মোটরের ক্ষেত্রেও একই। আমরা যখন স্টার্টিং এর সময় একটা লোড নিয়ে একটা মোটরকে রান করাবো, তখন মোটরটায় অনেক বেশি টর্ক লাগবে। তো রানিং কন্ডিশনে কি এত টর্ক দরকার আছে? না স্যার, নাই। নাই। না স্যার। নাই। তো না থাকলে আমি ওইটাকে কি করব? নরমালি আমি রানিং এর জন্য একবার অপটিমাইজ করব, স্টার্টিং এর জন্য অপটিমাইজ করব। তাহলে রানিং এর সময় ক্যাপাসিটরের ভ্যালু কেমন হলে ভালো? বেশি হলে ভালো না? ক্যাপাসিটরের ভ্যালু জি যত স্যার। বড় হবে তত বেশি আমরা টর্ক পাবো। জি আর স্যার। রানিং কন্ডিশনে ক্যাপাসিটরের ভ্যালু এত বড় দেওয়ার দরকার নেই। তাহলে অপটিমাইজ করতে হবে রানিং কন্ডিশনে আর স্টার্টিং কন্ডিশনের জন্য। তো রানিং কন্ডিশনে আমার কোনটা বেশি ইম্পর্টেন্ট? যে পাওয়ার, কত কম পাওয়ারে কত কম নয়েজে আমি মোটরটা রান করাইতে পারি। দুইটা জিনিস, একটা কত কম পাওয়ার নিচ্ছে এবং কত কম নয়েজ নিচ্ছে, ওই অনুযায়ী আমি ক্যাপাসিটরের ভ্যালু, ধরো ক্যাপাসিটর এখানে ভেরিয়েবল ক্যাপাসিটর, আমি বাড়ায় কমায় দেখলাম। যে আমি ধরো ল্যাবে টেস্ট করতেছি, আমি উইন্ডিং এর সাথে একটা ক্যাপাসিটর লাগায় বাড়ায় কমায় দেখলাম রানিং কন্ডিশনে কোন ক্যাপাসিটর সবচেয়ে বেস্ট পারফরমেন্স দেয়। এটাকে আমি ভ্যালুটা লিখে রাখলাম, ধরো 3 মাইক্রোফ্যারাড হইলে রানিং কন্ডিশনে খুব ভালো সার্ভিস দিচ্ছে। আর স্টার্টিং এর সময় দেখলাম একটা ভারী লোড লাগায় আমি ক্যাপাসিটর ভ্যালু অপটিমাইজ করলাম, অপটিমাইজ করে দেখলাম এই ভারী লোডটা নিয়ে মোটরটা রান করতে কত ক্যাপাসিটর হলে ভালো হয়। তাহলে দুইটা ভ্যালু আসবে না ক্যাপাসিটরের? তাহলে স্টার্টিং কন্ডিশনে আমি দেখলাম 4 মাইক্রোফ্যারাড হলে ভালো হয়, আর রানিং কন্ডিশনে দেখলাম 3 মাইক্রোফ্যারাড হলে ভালো হয়। এখন কি বিপদে পড়লাম না? জি স্যার।
জি স্যার ক্যাপাসিটর তো একটা, এখন আমি 3 নিব না 4 নিব? 3 নিলে আমার ধরো রানিং কন্ডিশনে ভালো, আর 4 নিলে আমাদের স্টার্টিং কন্ডিশনে ভালো। তাহলে কি করব এখন? এই ক্ষেত্রে আমি যেটা করব যে আমি একটা কম্প্রোমাইজে আসবো, হয়তো 3 আর 4-এর মাঝামাঝি একটা দিলাম, দিয়ে মোটামুটি স্টার্টিং রানিং দুইটাকেই অপটিমাইজ করলাম। তাহলে এটা কি ভালো হবে? আমার মনে কি এখন একটু দুঃখ রয়ে গেছে না যে কেমন জি জানি স্যার পারফেক্ট হবে না। পারফেক্ট তো হইলো না, আমি তো কম্প্রোমাইজ করলাম। কম্প্রোমাইজ তো আমরা করতে চাই না, হিউম্যান বিং doesn't like to do compromise. They will always want to win. We always like to win. আমরা কম্প্রোমাইজ করতে চাই না। তাহলে কম্প্রোমাইজ না করতে চাইলে আমাদের দুই রকমের মোটর ডিজাইন করতে হবে। একটা হলো সিঙ্গেল ভ্যালু ক্যাপাসিটর রান মোটর, আচ্ছা এটা সিঙ্গেল ভ্যালু ক্যাপাসিটর রান মোটর। আরেকটা হইতে পারে টু ভ্যালু ক্যাপাসিটর রান মোটর। আচ্ছা সিঙ্গেল ভ্যালু ক্যাপাসিটর রান মোটরটা কেমন? এটা তো খুব ইজি সিম্পল, যেটা আঁকছি আগে সেটাই আবার এঁকে দিই। এই আমাদের মেইন উইন্ডিং, এই আমাদের একটা ক্যাপাসিটর থাকবে পার্মানেন্টলি কানেক্টেড, অক্সিলারি উইন্ডিং, এই হলো আমাদের রোটর। এটা হলো আইএস, এটা আইএম, এটা টোটাল কারেন্ট আই, আর এটা হলো সাপ্লাই ভোল্টেজ বি, আর সাপ্লাইটা হলো সিঙ্গেল ফেজ সাপ্লাই। এই আমাদের নর্মাল যে সিঙ্গেল ভ্যালু ক্যাপাসিটর রান মোটর, ওয়ান ক্যাপাসিটর উইথ স্টার্টিং উইন্ডিং। এটা হচ্ছে তুমি ইন্টারপ্রেট করতে পারতেছো, এটা হচ্ছে, আর যদি না হয় তুমি বুঝতে পারো কেন হচ্ছে। এই মোটরটা ইজিলি রিভার্স ডিরেকশনে রোটেশন করানো যায়, সেটা আমরা আসতেছি কিভাবে রিভার্স ডিরেকশনে রোটেশন করতে পারবো। এবং প্রবলেম হলো এটা একটা জিনিস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ হলো ক্যান নট বি অপটিমাইজড ফর স্টার্টিং and running condition or both, both starting and running condition দুইটার ক্ষেত্রে আমরা অপটিমাইজ করতে পারতেছি না, কারণ ক্যাপাসিটরই তো একটা, তো দুই কন্ডিশনে তো আমরা অপটিমাইজ করতে পারবো না। তাহলে একটা নেগোসিয়েশন আসছি সেটা। এখন তাহলে টু ভ্যালু ক্যাপাসিটর রান মোটর ডিজাইন করি। মানে স্যার ডাবল ক্যাপাসিটি রান মোটর, তাই না স্যার? না, এটার নামই হলো টু ভ্যালু ক্যাপাসিটর রান মোটর, আর আগেটা তো ছিল সিঙ্গেল ভ্যালু ক্যাপাসিটর রান মোটর। মানে বেসিক্যালি ক্যাপাসিটর রান মোটর যেটা ছিল, এই যে ক্যাপাসিটর স্টার্ট রান মোটর, এটা দুইটা টাইপ আছে, এটা টু টাইপস, দুইটা টাইপ আছে। একটা হলো যে ক্যাপাসিটর পার্মানেন্টলি, একটা ক্যাপাসিটর পার্মানেন্টলি কানেক্টেড থাকবে, আর একটা হলো দুইটা ক্যাপাসিটর পার্মানেন্টলি কানেক্টেড থাকবে। মানে দুইটা ক্যাপাসিটর আমরা ইউজ করব, একটা স্টার্টিং এর জন্য আর একটা রানিং এর জন্য। কিন্তু ক্যাপাসিটর রানিং দুইটাই কি স্যার, মানে যেটা স্যার দুইটা থাকে সেটা কি স্যার ওই যে স্টার্টিং এর সময় অপটিমাইজ করে এবং রানিং এর সময় অপটিমাইজ করে? হ্যাঁ, দুইটাই অপটিমাইজ করব। দেখো একটা পদ্ধতি বের করতেছি, তো আমরা একটা এক্সাম্পল দিলাম না, একটা হলো 3 মাইক্রোফ্যারাড রানিং এর সময় আমি ক্যালকুলেট করে দেখলাম 3 মাইক্রোফ্যারাড হলে ভালো হতো, আর স্টার্টিং এর সময় আমি চেক করে দেখলাম 4 মাইক্রোফ্যারাড হলে ভালো হতো। এই তো আমরা একটা অবজারভেশন করলাম না, দুইটার ক্ষেত্রে তুমি চেক করলা, ধরো মোটরটা বানায় তুমি ক্যাপাসিটরকে ভ্যারিয়েবল ক্যাপাসিটর দিয়ে চেক করলা স্টার্টিং এর সময় কত ক্যাপাসিটর হলে ভালো হয়, আর রানিং কন্ডিশনে আবার ক্যাপাসিটর ভ্যালু ডানে বামে ঘুরে চেক করলা যে কত ভ্যালুর ক্যাপাসিটর হলে সবচেয়ে রানিং পারফরমেন্স ভালো পাওয়া যায় ইন টার্মস অফ পাওয়ার ফ্যাক্টর, নয়েজ, সবকিছু চিন্তা করে তুমি ডিসাইড করলা যে 4 মাইক্রোফ্যারাড হলে রানিং কন্ডিশনে ভালো, স্টার্টিং কন্ডিশনে ভালো। আবার রানিং কন্ডিশনে তুমি ইফিসিয়েন্সি, তারপর নয়েজ, তারপর হলো তোমার কি বলে
টর্ক, এগুলো সব চিন্তা করে দেখলে 3 মাইক্রোফ্যারাডের হইলে সবচেয়ে ভালো। তাহলে একটা সিম্পল পদ্ধতি দেখো, ক্যাপাসিটর, দুইটা ক্যাপাসিটর এরকম যদি পাশাপাশি রাখি তাহলে ক্যাপাসিটর ভ্যালু কত হয় বলো তো? অ্যাড আপ হয় নাকি কি হয়? অ্যাড হয় স্যার, যোগ হয়ে যায়। যোগ হয় না? রেজিস্ট্যান্স যেমন সিরিজে রাখলে যোগ হয়, ক্যাপাসিটর তেমন প্যারালালি রাখলে যোগ হয়। তাহলে আমাদের রানিং এর সময় লাগে 3, তাই না? আর স্টার্টিং এর সময় লাগে কত? 4। তাহলে স্টার্টিং ক্যাপাসিটরটা একটু বুদ্ধি করি, এখানে একটা সুইচ লাগাই দিয়ে এখানে ক্যাপাসিটর দিলাম, দিয়ে আমি এটাকে 1 মাইক্রোফ্যারাড দিলাম। বলো তো বুদ্ধিতে ধরতে পারছো কিনা? Yes, sir. স্যার 4 হয়ে গেল স্যার, Parallel দুইটাই হলো আমার। এটা যখন সুইচ অন করে দিব কত জি হবে? স্যার, প্যারালালি অ্যাড করে দিলাম, দেন হ্যাঁ। স্যার 4 হবে স্যার। কিন্তু এইখানে একটা সুইচ লাগায় রাখছে, সুইচটা কেন? সুইচ খুলে দিলে কত দেখো তো, এটা 3, sir. 3, আর সুইচ লাগাই দিলে 4, sir. 4। আর সুইচের সিস্টেম তো আমরা জানি, তাই না? সুইচ, ওই যে সেন্ট্রিফুগাল সুইচ বা রিলে, ওই সুইচ যদি এখানে বসায় দেই তাহলে হাই স্পিডে 3 হয়ে যাবে, আর লো স্পিডে কি 4 থাকবে। 4, sir. ইজি না? এই একটা সিম্পল চোরা বুদ্ধি বের করলাম। এই বুদ্ধি বের করে এখন আমি খুশি যে আমার স্টার্টিংও হয়েছে, আমার রানিং হয়েছে, আই উইন ফাইনালি। Optimized, this motor has 2 capacitor, optimized for starting and running condition. দুইটার জন্য আমরা অপটিমাইজ করলাম, 2 ক্যাপাসিটর, অপটিমাইজড ফর স্টার্টিং অ্যান্ড রানিং কন্ডিশন। তাহলে কখন এটা ওপেন করে দিব? 75% অফ ফুল লোড স্পিড। 75% অফ ফুল লোড স্পিড যখন হবে তখন এই সুইচটাকে আমরা অফ করে দিব। এই সুইচটা অফ হবে 75%। বুঝতে পারছো কি? আগের মতো সবগুলো সুইচে 75% ফুল লোড স্পিড হইলে আমরা ডিসকানেক্ট করে দিই, আগে যতগুলা সুইচ দেখছি এনিওয়ে সবগুলাই। আচ্ছা, অ্যাডভান্টেজ কি? হেভি লোড নিয়ে স্টার্ট করার অ্যাবিলিটি থাকবে, যেহেতু স্টার্টিং এর সময় আমরা অপটিমাইজ করছি যে স্টার্টিং ক্যাপাসিটি কত হবে। আর আগেরটা কি কম্প্রোমাইজ করছিলাম, 3 আর 4 এর মাঝখানে কম্প্রোমাইজ করছি, তো আগে যতটুকু স্টার্টিং টর্ক পেতাম এখন তার থেকে কি আরেকটু বেটার পাবো না? স্টার্টিং এর জন্য তো আমি এখন 4 ধরছি, আগে তো 3 আর 4 এর মাঝখানে 3.5 একটা ক্যাপাসিটর দিছিলাম, এখন স্টার্টিং এর সময় ক্যাপাসিটর ভ্যালু 4, তার মানে কি স্প্লিটিং আর একটু বেশি হবে, তাহলে আরেকটু বেশি হেভি লোড নিয়ে স্টার্ট করতে পারবে না? Yes, sir. আচ্ছা, দ্বিতীয় হইলো যে এক্সট্রিমলি কোয়াইট অপারেশন। আগেও ক্যাপাসিটর আমরা পার্মানেন্ট কানেক্ট করে 3টা মানে কি বলে তোমার ফ্লাক্স তৈরি করছিলাম, একটা রোটর, একটা মেইন উইন্ডিং, একটা অক্সিলারি উইন্ডিং, এবং অপটিমাইজ করছিলাম, তখনও কিন্তু মানে নয়েজ কমছে। কিন্তু এখন আরো বেটার ইয়াতে গেছি, এখন বলছি স্টার্টিং এর সময় কত হইলে নয়েজ কম, আবার রানিং এর সময় কত হইলে নয়েজ কম, ওইটা আলাদাভাবে বের করছি। দুইটার জন্য আলাদাভাবে আমরা ক্যাপাসিটর সেট করছি, তাহলে স্টার্টিং এর সময় শব্দ করবে না, রানিং এর সময় শব্দ করবে না। যেমন ফ্যানের ক্ষেত্রে কি একটা ক্যাপাসিটর স্টার্টিং এর সময় ফ্যানকে একটু শব্দ করে না? সিলিং ফ্যান কিন্তু রানিং কন্ডিশনে কিন্তু শব্দ করে না, কারণ ফ্যানকে আমরা রানিং কন্ডিশনের জন্য অপটিমাইজ করে রাখছি, ওই ক্যাপাসিটর ভ্যালুটা স্টার্টিং কন্ডিশনের জন্য অপটিমাইজ করি না। কেন করি না? স্টার্ট হইতে তো ধরো 2-3-4 সেকেন্ড সময় লাগে, ওইটুকু একটু শব্দ হোক, ডাজন্ট ম্যাটার। আবার ফ্যানকে যদি খুব মানে কি বলে স্টার্টিং এর সময় তো স্পিড লো থাকে, স্পিড লো থাকলেই দেখো যে শব্দটা হয়। রানিং কন্ডিশনে ফুল লোড স্পিডের জন্য যেহেতু অপটিমাইজ করা আছে, হাই স্পিডে যখন ঘুরে তখন কিন্তু আর শব্দ হয় না। তো এই হলো আমাদের ফিলোসফি। তাহলে এটা যেহেতু দুই ক্ষেত্রে অপটিমাইজ করছি, তাহলে এক্সট্রিমলি কোয়াইট অপারেশন। আগেরটাও কিন্তু কোয়াইট অপারেশন, কিন্তু এটা এক্সট্রিমলি কোয়াইট। আর এটা আগেরটাও হেভি লোড নিয়ে রান করতে পারে, এটা কি আরো বেশি মানে
অপটিমাইজ আর একটু বেশি হেভি লোড নিয়ে এসে রান করতে পারে। হায়ার ইফিসিয়েন্সি অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। এখন দুই ক্ষেত্রে আমরা স্টার্টিং রানিং দুই ক্ষেত্রে হায়ার ইফিসিয়েন্সি হায়ার পাওয়ার ফ্যাক্টরের জন্য আমরা ডিজাইন করছি, আরো বেটার হয়েছে। অ্যাবিলিটি টু ডেভেলপ 25% ওভারলোড ক্যাপাসিটি, 25% আমরা আরো বেশি অপটিমাইজ করতে পারবো এই যদি এইভাবে ডিজাইন করি। To disconnect, one capacitor during running condition. রানিং কন্ডিশনে একটা ক্যাপাসিটরকে খুলে দেওয়ার জন্য আমাদের একটা সেন্ট্রিফুগাল সুইচ কিন্তু লাগবে এই ক্ষেত্রে, বা রিলে সুইচ আমাদের লাগতেছে। দেখি তো এই মোটরটা এখন আঁকলে কিভাবে আঁকবো। এটুকু তো কারো কোনো কোয়েশ্চেন নেই না, যতটুকু পড়লাম? No, sir. No, sir. আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমরা এখন কি বলতে পারবা যে ধরো একটা ফ্যান ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে, ওটাকে একটু ঝাড়ুর লাঠি দিয়ে একটু ঘুরাই দিলে ফ্যানটা ঘুরে কেন? দেখছো না এরকম ফ্যান ঘুরতেছে না, একটু ওই লাঠি দিয়ে উপরের দিকে দিয়ে একটু ঘুরাই দিলাম ফ্যান ঘুরতেছে, এটা কি ব্যাখ্যা করতে পারবা? স্যার সেন্ট্রিফিউগাল সুইচটা স্যার রোটেশনের জন্য তার হয়ে গেছে। না, সেন্ট্রিফিউগাল সুইচ তো আমাদের সিলিং ফ্যানে নাই। সিলিং ফ্যানে তো হলো ক্যাপাসিটর পার্মানেন্টলি কানেক্টেড আছে, সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর রান। টর্কের জন্য স্যার। That torque, static torque দেবে। হ্যাঁ দেখো স্টার্টিং টর্ক দিয়ে দিলাম স্যার। এই যে একটা উইন্ডিং আর এটাতে কি ছিল, ক্যাপাসিটর সহ একটা উইন্ডিং, তাই না? এখন ক্যাপাসিটরটা যখন ড্যামেজ হয়ে গেছে তখন এই যে লিডিং ল্যাগিং যে ছিল দুইজনের মাঝখানে আলফা অ্যাঙ্গেল কি এখন ক্যাপাসিটর নষ্ট হয়ে যাওয়া আলফা অ্যাঙ্গেল আছে? No, sir. আলফা অ্যাঙ্গেল কমে একদম জিরো কাছাকাছি চলে আসছে, ফ্যান আর ঘুরতেছে না, স্টার্ট হইতে পারতেছে না। যখন ঘুরাই দিলাম তখন তো এই যে রোটর থেকে আরেকটা ফ্লাক্স তৈরি হয়ে গেল। আলফা অ্যাঙ্গেল যদি জিরো হয়, টর্ক ইজ প্রপোর্শনাল টু IS সাইন অফ আলফা না? তো আলফা যখন জিরো হয়ে যাবে তখন তো টর্ক জিরো, তাহলে ইনিশিয়ালি কোনো টর্ক নাই। কিন্তু যদি আমরা মোটরটাকে ঘুরাই দিই লাঠি দিয়ে, তখন এই রোটর ফ্লাক্স এসে তারপরে ঘোরা শুরু করতেছে। তাহলে এই যে অটোমেটিক স্টার্টিং এর যে মেকানিজম ছিল ক্যাপাসিটর দিয়ে লিডিং ল্যাগিং তৈরি করা, সেটা নষ্ট হয়ে যাওয়ায় আমাদের ফ্যানটা ঘুরতেছে না। আর ফ্যানের যে এই উইন্ডিং আর এই উইন্ডিং দুইটা কিন্তু আইডেন্টিক্যাল উইন্ডিং, দুইটা একই। এই উইন্ডিংটা যে কয়টা টার্ন, এই অক্সিলারি উইন্ডিং এর ক্যাপাসিটর সহ একই রকম টার্ন। তো যখনই ক্যাপাসিটর নষ্ট হয়ে যাচ্ছে দুইটা উইন্ডিং এর কারেন্ট এক্স্যাক্টলি সেম হয়ে যাচ্ছে, দুইটা উইন্ডিং এর ফ্লাক্স, মানে আলফা অ্যাঙ্গেল জিরো হয়ে যাচ্ছে। জিরো হলে টর্ক জিরো। Yes, sir. এবার বুঝছো? Yes, sir. Yes, sir. আচ্ছা, তোমার ক্যাপাসিটর নষ্ট হয়ে গেল, ঠিক আছে, তুমি দোকানে গেলা, যাওয়ার পরে এই ক্যাপাসিটর ধরো 2.5 মাইক্রোফ্যারাডের ছিল ধরে নাও। হ্যাঁ, তুমি দোকানে গেলা, দোকানদার বললো যে ভাই 3.5 নেন, 3.5 নিলে আরো ভালো হবে, নিবা? No, sir. কেন নিবা না? কারণ 2.5 এর জন্যই কিন্তু এই মোটরটা অপটিমাইজ করা, এটা ক্রিয়েট করা। হ্যাঁ, অপটিমাইজ করা। এটার জন্য তোমার বিলিং মানে এটা ওয়াটেজ অপটিমাইজ করা, এটা নয়েজ অপটিমাইজ করা, এটা স্পিড অপটিমাইজ করা, সব কিন্তু 2.5 মাইক্রোফ্যারাড দিয়ে অপটিমাইজ করা। যখনই 3.5 মাইক্রোফ্যারাড নিবা, বিলিং এর সমস্যা হবে, তোমার পাওয়ার ফ্যাক্টর খারাপ আসবে, তোমার ফ্যান নয়েজ করতে পারে, বেশি ওভার স্পিডে ঘুরতে পারে, ওভার স্পিডে ঘুরলে বেয়ারিং এর যে ক্যাপাসিটি সেটা নষ্ট হইতে পারে, একসময় বেয়ারিং ড্যামেজ হইতে পারে, অনেক রকমের প্রবলেম হইতে পারে। তো তুমি 3.5 মাইক্রোফ্যারাড নিয়ে এসে দেখলা যে টর্ক বেড়ে গেছে, মোটর আরো জোরে ঘুরতেছে, ফ্যান জোরে ঘোরা মানেই যে ভালো তা কিন্তু না, অনেক প্যারামিটার কিন্তু এর সাথে যুক্ত আছে। সো 2.5 এর জায়গায় 3.5 নিয়ে এসে লাগানোটা দ্যাটস নট এ গুড আইডিয়া, যেটা ওই যে দোকানদার না বুঝেই তোমাকে দিচ্ছে। তো
তো তার তো এই পরিমাণ নলেজ নাই, না থাকলে সে তো বুঝবে যে 2.5 থেকে 3.5 মানে হলো ভালো। যেমন একটু এখানে স্যার আর একটু তেল দিয়ে দেন তরকারিতে, আর একটু বেশি তেল দিলে স্যার তরকারিটা স্বাদ হবে, মজা হবে, ঠিক আছে, দ্যাট ইজ ট্রু, মজা হবে, কিন্তু হেলথের কথা কি সে চিন্তা করছে? করে নাই। একইভাবে এখানে মোটরের আমি যে আরেকটু বেশি স্পিডে ঘুরলে মোটরের যে হেলথের কথা কিন্তু আমি চিন্তা করিনি। সো তার যে নলেজ লেভেল আর আমাদের নলেজ লেভেলের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ডিফারেন্স থাকার কারণে উই আর ইঞ্জিনিয়ার অ্যান্ড দে আর নট। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, একটা অফিসে গেছিলাম গতদিন, তো এক কাপ কফি খেয়েছি একটা ডিসপোজেবল কাপে, ঠিক আছে। তো সেকেন্ড টাইম আবার যখন কফি খেতে মানে কফি